লাগবে ভাই। নট অনলি দ্যাট, আমার যে পার্মানেন্ট বায়ারটা আছে না, আমার কাছে লোগোরই আছে, বলছে তোমার কিছু লোগো করা থাকলে আমাকে স্যাম্পল দাও, আমি লোগোর কাজ তোমাকে দিতে পারবো, কিন্তু আমার তো ওভাবে ব্যবসা করা নেই। বিশেষ করে দেখলাম ভাই রেস্টুরেন্টের লোগো, এটা হিউজ চলছে। নট অনলি রেস্টুরেন্ট, এখানে ভিউজ একটা লোগোর মার্কেট আছে, অনেক বড় মার্কেটটা, কাজে এখানে শুধু নিয়ে তা না। ওগুলোর কনসেপ্টই তো আসে না ভাইয়া। ওই তো, এই জন্যই তো ওনার ইয়ারটা দেখলে আমার মনে হয় যে ভালো কিছু একটা করে যায়। ইউনিক কনসেপ্ট বের করা অনেক কঠিন। যেগুলো অভিজ্ঞ কারো কাছে এত হেল্প নিলে। জি ভাইয়া। এই যে দেখেন, তার কিছু এক্সাম্পল দিছি আমি। Can you please send me some sample of what you have done? এখানটা কিছু স্যাম্পল পাঠাইছি। এই যে মানে এ তো আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, এও লোগোর উপর প্রিয়া। আচ্ছা, লোগোর কাজ শুরু করলে আমার যতটুকু ধারণা আছে আমি এটুকু সম্পর্কে একটু ধারণা দিই। হ্যাঁ, আচ্ছা ভাই। জি ভাইয়া। লোগোর প্রকারভেদে যদি যাই, টাইপস অফ লোগো, এই লোগোকে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে। 7টা টাইপ ভাইয়া লোগো। 8টা টাইপ মনে হয় লোগো। এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইয়া করছে, ভাগ করছে, কেউ 5 করছে, কেউ 10 করছে, কেউ 7 করছে, কেউ 8 করছে, বাট আমরা বেসিক্যালি 7টাই ইয়া করি, প্রিফার করি। এই 7 প্রকার লোগোই মূলত আমরা প্রিফার করি। এখান থেকে আরো বিস্তারিত ইয়া করে নিতে পারবেন, করে নিতে হবে এগুলা ভাই। জায়গা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, আরো সহজ করে দিচ্ছি। মনোগ্রাম লোগো, ওয়াটারমার্ক, ওয়ার্ডমার্কস লোগো, ওয়ার্ডমার্কস, পিক্টোরিয়াল মার্কস or symbolic logo, abstract logo, mascot logo, emblem মানে কি বলেন তো? এমব্লেম মানে কি ভাই জানি না তো। দেখে নেন আমার মতো, আমিও তো এগুলা মানে জানি না। প্রতীক। প্রতীক। হ্যাঁ ভাইয়া, প্রতীক। আচ্ছা, আমরা 1 নাম্বার থেকে যদি শুরু করতে চাই তাহলে মনোগ্রাম লোগো, তাই না? জি ভাই। জি ভাইয়া। মনোগ্রাম লোগো কোনগুলো, এটা জাস্ট যদি আমরা
উদাহরণ ধরতে যাই, এখানে এইচবিও, আইবিএম, নাসা এগুলো লেখা আছে। মনোগ্রাম বা এখানে আরেকটা হচ্ছে লেটার মার্ক বলা হয়, দুটো একই জিনিস। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে যে আচ্ছা এই নাসা মানে কি শুধু নাসাই? নাসার ফুল ফর্ম আছে না? জি ভাইয়া ফুল ফর্ম আছে। এইচবিও এর ফুল ফর্ম আছে না? জি ভাইয়া আইবিএম এর ফুল ফর্ম আছে না? জি ভাইয়া। আছে ভাইয়া। তার মানে এই একটা কোম্পানির যে ইয়াগুলো রয়েছে, পুরা নামটাকে ছোট করে দেন। হ্যাঁ, সংক্ষেপ করে ওই নামটাকে সংক্ষেপ করে যে লোগোটা বানানো হয়েছে এটাকে বলা হয় ওয়াটারমার্ক লোগো, মনোগ্রাম। মনোগ্রাম। লেটার মার্ক। আচ্ছা। লেটারের মধ্যে পার্থক্য জানেন? জি ভাইয়া আরেকবার বলেন, বুঝি নাই। ওয়ার্ড আর লেটার পার্থক্য জানেন? হ্যাঁ ভাইয়া, ওয়ার্ড হলো একটা শব্দ, লেটার জি হলো ভাইয়া। অক্ষরগুলো। যেটা হচ্ছে অক্ষর। তাহলে এটা কি লেটার মার্ক হবে না ওয়ার্ড মার্ক হবে? ওয়ার্ড মার্ক হবে। এটা কি শব্দ? লেটার। লেটার মার্ক হবে ভাইয়া, ভাইয়া এটা লেটার নেওয়া হয়েছে। ফুল ফর্মে মানে এগুলা ফুল ফর্ম আছে যেহেতু। এই একটা করে লেটার নেওয়া হয় না, প্রত্যেকটা এখানে তো শব্দ জি আছে। ভাই, জি আইবিএম ভাই। মানে কি? ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া তা ওখান থেকে একটা করে অক্ষর নেওয়া হয়েছে শুধু, তাহলে এটা কি Letter. লেটার মার্ক নাকি ওয়ার্ড মার্ক? লেটার মার্ক হবে। অবশ্যই লেটার মার্ক হবে, কারণ একটা করে অক্ষর নেওয়া হয়েছে, একটা করে লেটার নেওয়া হয়েছে। জি ভাইয়া। তাহলে এই গেল লেটার মার্ক লোগো বা মনোগ্রাম লোগো, মানে মনোগ্রাম লোগো। পুরো একটা কোম্পানির বা পুরো নামটার শুধুমাত্র একটা দুটো বা তিনটা লেটার নিয়ে একটা লোগো বানানো হয়, এটা হচ্ছে মনোগ্রাম লেটার মার্ক লোগো। লোগো বা মনোগ্রাম লোগো। মনোগ্রাম লোগো। আচ্ছা, এরপরে রয়েছে ওয়ার্ড মার্কস, মানে পুরো ওয়ার্ডটাকে। এই লোগোটা হবে। যেমন এখানে ভিসা লিখছে, কোকা কোলা, গুগল, জি ভাইয়া বুঝতে পারছি। এগুলার কি ফুল ফর্ম আছে? কোকা কোলার ফুল ফর্ম আছে কোনো? এটাই না তো ভাইয়া। ফুল ফর্ম ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এটা ওয়ার্ড। এটাই ফুল ফর্ম। তার মানে এখানে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে, এখানে কোনো লেটার ব্যবহার করা হয়নি, পুরো ওয়ার্ডটাই ব্যবহার করা হয়েছে। সো এটা ওয়ার্ড মার্ক লোগো বা একটা লোগো টাইপস, মানে টাইপস লোগো বলা হয়, সরি টাইপ লোগো, মানে লেখাটাই লোগো, নামটাই লোগো। জি ভাইয়া। আচ্ছা, এরপরে যদি পিক্টোরিয়াল লোগো, এটা খুবই সহজ জিনিস। একটা পিক্টোরিয়াল বা সিম্বলিক আমরা বলি, সিম্বল বা পিক্টোরিয়াল আপনি যেটাই বলেন না কেন, যে একটা সিম্বল দিবে, কোনো লেখা নাই, কোনো ইয়া নেই, জাস্ট একটা সিম্বল, ওই সিম্বলটাই ওদের লোগো। এই যে দেখেন, এটা কাটা আপেলের একটা ছবি, এটা কি একটা পাখির ছবি? জি ভাইয়া। কি বলেন তো? এটা ভাইয়া, ওই বৃত্ত যে টাইপ। তীর মারের টার্গেট। ওইটাই, টার্গেট। টার্গেট লোগো। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি এগুলা আসলে আপনারা নিজেই দেখে নিতে পারতেন, বাট আমি দেখার কারণ আছে। তাহলে পিক্টোরিয়াল মার্ক গেল যে একটা করে পিকচার থাকতেছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন অ্যাবস্ট্রাক্ট লোগোটা দেখেন, এখানে তো একটা করে পিকচার আছে, জি। তাহলে এটা কি? সাথে ভাইয়া লেখাও আছে। অ্যাবস্ট্রাক্ট আর পিক্টোরিয়াল মধ্যে পার্থক্য কি? মনে হয় ভাইয়া ছবির সাথে লেখা। না, অবস্থাকে যে পেন্সিল লোগোটা কি লেখা লেখা আছে কোনো? না ভাইয়া, ছবির সাথে অন্য কিছু আছে, ব্যাকগ্রাউন্ড। এখানে শেপ ওই ইমেজটা দ্বারা ওই বিষয়টি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপ নিয়ে করছে আর কি। হ্যাঁ, ওই ইমেজটা তো সচরাচর পাওয়া যায় না। আমি একটা তো বানাই দিচ্ছি, ওইটা দ্বারা আমি ওই কোম্পানিটা থেকে বোঝাচ্ছি। আর ওটাতে টুইটারের লোগোটা তো বার্ডস, কিন্তু ওটা তো বার্ডস বোঝাচ্ছে না। বার্ডস বুঝাচ্ছে না? হ্যাঁ, ওটা তো টুইটারকে বুঝি আমরা এখন ওইটা দেখলেই। না না, ওটা ইয়া না,
অ্যাবস্ট্রাক্ট জিনিসটা আসলে পিক্টোরিয়াল লোগোরই একটা অংশ, একটা পার্ট, বুঝছেন? পিক্টোরিয়ালের একটা পার্ট, বাট এখানে কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে যেগুলোর আসলে বাস্তবিকভাবে কোনো অর্থ নেই। আমরা যদি এটাকে দেখি, এটা আসলে কি জিনিসটা, মানে ফুল, বাট কোন ফুল? মানে ফুলের মতো দেখায় কিন্তু এটা তো বাস্তবিকভাবে এরকম কিছু নেই আসলে। আমরা যেমন এটা পাখির মতো, এখন কোন পাখি এটা বলতে না পারলেও আমরা দেখে বলে দিতে পারি হ্যাঁ এটা পাখি। জি ভাইয়া। নির্দিষ্ট একটা পরিচয় রয়েছে। আচ্ছা, আমি পেপসির লোগোটা দেখলে আরো ক্লিয়ার হবেন বিষয়টা। এটা বলেন তো, এটা আসলে কি কি এটা? এটার কি কোনো আছে? এটা বোঝার মতো কিছুই নাই ভাই, কি বুঝবো এটা? ইসরায়েল ফ্ল্যাগ উঠছে। এটা করে পতাকাকে নির্দিষ্ট করতেছে নাকি আবার? কিচ্ছু না, কিচ্ছু না। ওরা ওদের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিছে, অর্থাৎ এখানে জাস্ট একটা চিহ্ন হবে, চিহ্নটা অন্য কারোর সাথে মিলবে কি না মিলবে এটার কোনো গ্যারান্টি নাই বা কোনো হিসেব করা হয় না। বুঝা গেছে? জি ভাই। যে ওদের মতো ওরা একটা চিহ্ন দিয়ে দিছে, চিহ্নটা কারোর সাথে কিছুর সাথে মিললো কি না মিললো ইটস নো ইস্যু। অ্যাডিডাসের লোগোটা এভাবে করা হয় কেন? অ্যাডিডাসের লোগোটা আপাতত এগুলো পাতা মাতা বা ফুল মনে হলেও আগে কিন্তু লোগোটা ছিল অ্যাডিডাসের এইরকম, তাই না? এই যে এইরকম তিনটা দাগ। জি ভাই, 3টা দাগ ছিল। জি ভাই, উপর নিচে 3টা দাগ ছিল। এই যে ওই যে নিচে আসছে। এটা, এই জি ভাই। তো এইটা কি এটা কি বলেন তো? এটা কি কোনো বুঝায়, কোনো কিছু বুঝায় এটাতে? না ভাই, কিছুই বোঝার মতো না। তাহলে ওরা ওদের মধ্যে একটা চিহ্ন দিয়েছে, এই জন্যই এই জিনিসটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট লোগো। এই অ্যাবস্ট্রাক্ট মানে কি বলেন তো? পড়াশোনা তো করেন ভাই। বিমূর্ত প্রতীক ভাই। অ্যাবস্ট্রাক্ট মানে প্রতীক। অবাস্তবতা হয় ভাইয়া, বা সারাংশ। রাইট। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট আমরা কি করছিলাম বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন। নাউন ভাইয়া, নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? ভুলে গেছি। কি পড়াশোনা করেন? বিসিএস এ তো ভালোই পড়া পড়েন, আমি তো এগুলা পড়ি না, এগুলো জানিও না। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ কি? অকল্পনীয় যেটা। উদাহরণ দেন একটা। উদাহরণ নুকতাস কেয়া, অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ কি? গুড। এই যে দেখেন, আমার বাড়িতে পড়াশোনার লোক আছে, বলে দিল। জি ভাই, মানে যেটা দেখা যায় না আর কি, অ্যাঙ্গার, ফ্রিডম, লাভ, ফিল করা যায়। চাইল্ডহুড। জি ভাই। খুব ব্যস্ত না, আপনাদের দ্বারা কিছুই তো হবে না। আপনি যদি সরকারি চাকরিও তো পাইবেন না, তাই ফ্রিল্যান্সিংটা তো করবেন ভালো করে, নাকি? ভাইয়া ভুলে গেছি, ওগুলো অনেকদিন আগে পড়ছি না। ঠিকই দেখেন ভাইয়া, বাংলা পড়ার পাশাপাশি বিসিএস এ পড়া পড়তেছে। না, এখন বিসিএস এর পড়া পড়তেছি না এখন। আচ্ছা দেখেন, এটার মানে হচ্ছে আসলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার উদ্দেশ্য হচ্ছে যেটা দেখা যায় না, মূলত শুধু নামে আছে, বাট এটার অস্তিত্ব আসলে নেই এভাবে। ঠিক এখানে তাই এই পেপসির লোগোটা আপনি লোগো দেখতে পাচ্ছেন, কিন্তু এটার কোনো অস্তিত্ব আছে না। এইরকম জাস্ট এই লোগোগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট লোগো। এর বেশি আর বুঝাইতে পারতেছি না। মাসকট লোগো, এটা বোঝানোর কিছু নাই। মাসকট মানে যে কোনো একটা মাসকট থাকবে। একটা মাসকট কোনগুলোকে বলে জানেন? হ্যাঁ, বড় বড় ব্র্যান্ডের দিক এগুলা। তাই না? মাসকট হচ্ছে আপনার একটা প্রাণীর ছবি থাকবে, এটা 100%। প্রাণীর মাথাকে বলা হয় মূলত মাসকট। জি ভাই। এগুলো ভেক্টর না ভাইয়া? ভেক্টর তো অবশ্যই, আপনাকে সবই ভেক্টর করতে হবে। লোকের মাথা দিয়ে করছে, এটা একটা মাথাটা ডিজাইন করেছে, বাট মাথা থাকতেই হবে। জি ভাই, এটা হচ্ছে মানে লোগোর মধ্যে যে ছবিটা থাকবে ওই ছবিটাই হচ্ছে লোগোর ইয়ে।
জাস্ট একটা সাইজে নিয়ে এসে ওটা মাস্কট হয়ে যাবে। সরাসরি একটা ছবি বসাই দিলে ওটা কিন্তু মাস্কট হবে না। দেখেন ছবিটাকে কার্টুনিস করতে হবে, এটা একটা ইস্যু। আচ্ছা, তাহলে কম্বিনেশন লোগো। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। ভাই ইউআই ডিজাইন আর ইউএক্স ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি? আপনি কয় নাম্বার ক্লাস থেকে ক্লাস করতেছেন? জি ভাইয়া। কয় নাম্বার ক্লাস থেকে ক্লাস করতেছেন আমার এখানে? আমি তো প্রথম থেকে ক্লাস করতেছি। তাহলে এই লেকচারটা শুনেন নাই আমার ইউএক্স ইউআই ডিজাইনের উপর? আচ্ছা আমি বলবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই, এটা শেষ করি। ঠিক আছে ভাই। আচ্ছা মাস্কট লোগো তো বুঝছেন নাকি? জি ভাইয়া। কম্বিনেশন লোগোটা দেখেন। কম্বিনেশন লোগোটা হচ্ছে এখানে আপনার অ্যাবস্ট্রাক্ট, ওয়াটারমার্ক, লেটারমার্ক, পিক্টোরিয়াল, মাস্কট সবগুলোর একটা কম্বিনেশন থাকে। থাকে। জি ভাইয়া, বুঝতে পারলাম। যেমন এটা আপনার পিক্টোরিয়াল প্লাস লোকোস কি লেকোস্টি, পিক্টোরিয়াল প্লাস ওয়ার্ডমার্ক, তাই না? ওয়ার্ডমার্ক, জি এটা ভাইয়া। অ্যাবস্ট্রাক্ট প্লাস ওয়ার্ডমার্ক, এটাও অ্যাবস্ট্রাক্ট প্লাস ওয়ার্ডমার্ক, জি ভাইয়া। এটা অ্যাবস্ট্রাক্ট প্লাস ওয়ার্ডমার্ক কেন? ভাই এটা তো বাস্তবে কোনো সাদৃশ্য নাই। এই যে দেখেন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর এখানে ওয়ার্ড আছে, ওয়ার্ডমার্ক। ওয়ার্ড। তবে আর কি জন্য দেয়? এটা জানি না আমি। এটা সম্ভবত রেজিস্টার্ড বা রেজিস্ট্রেশন এই ধরনের কিছু একটা বোঝায়। রেজিস্টার্ড সম্ভবত বোঝায় এটা আরটা দিয়ে। আরটা দিয়ে সাধারণত ভাইয়া প্রোডাক্টের ক্ষেত্রে তো অরিজিনাল বোঝায়। অনেকগুলো আবার টিএম ও দেওয়া থাকে। না, ও আর এর ক্ষেত্রে অরিজিনাল বোঝাবে এটা না, এটা বোঝায় রেজিস্টার্ড। রেজিস্টার্ড ট্রেডমার্ক, রেজিস্টার্ড যেগুলো ওইগুলোতে আর দেয়, অর্থাৎ গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করা এটা। টিএম থাকলে মনে হয় জি ভাইয়া, ট্রেডমার্ক। প্রোডাক্টের মানে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ওই আরটা দেখতে বলে। ট্রেডমার্ক, টিএম তো ট্রেডমার্ক, এটা তো জানা। বার্গার কিং, লাকোস্তে, ফ্রান্সের কোম্পানি লাকোস্তে। লাগোস্টি ফ্রান্স। জি ভাইয়া। ওই বয়কট ফ্রান্স থেকে এটা মুখস্থ করছেন নাকি? না না ভাইয়া, এটা আমার পারফিউম ইউজ করি তো আমি। হ্যাঁ পারফিউম ইউজ করি তো ভাইয়া। ওই লাগোস্টি পারফিউম? জি, পারফিউম, জুতা। তাই নাকি? একটা একজোড়া জুতার দামই ভাইয়া 3500-3800 টাকা। জুতার দাম এখন আপনার বাইরের জুতা নিতে গেলে এরকমই দাম পড়বে। আপনার লোটো 5000 টাকার নিচে কোনো জুতা আছে? না ভাইয়া। বডি স্প্রের দামগুলো অনেক লাকোস্তে। রংপুরে তো পাওয়া যায় না, ঢাকা থেকে নিয়ে আসা লাগে। আর ভাইয়া লরিয়াল প্যারিসের যে মহিলা মানুষ ইউজ করে এগুলা কয়জন ফ্রান্সের ইউজ করে? সব তো ওই যে গাজীপুরে বানায়। পাবলিক তো এটা বোঝে না, পাবলিক বোঝে ওই যে ইয়াই আপনার ছিলেন ভাই, সৈয়দপুরে সব বানায় ভাই, সৈয়দপুরেই সব বানায়। আচ্ছা এই এমব্লেমটা দেখেন। হ্যাঁ, এমব্লেমটা হচ্ছে মূলত ঐতিহাসিক কোন প্রতীক ব্যবহার করা হয় যেখানে। এটা পিক্টোরিয়াল, এটা আপনার পিক্টোরিয়াল প্লাস কি বলে, পিক্টোরিয়াল প্লাস কি এটা লোগো, ওয়ার্ডমার্ক। পিক্টোরিয়াল প্লাস ওয়ার্ডমার্ক, বাট এখানে ঐতিহাসিক কোনো কিছু ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে এমব্লেম বা প্রতীক বলা হয়, প্রতীক লোগো থেকে হিসেব করা হয়। হার্ভার্ড ইউনিভার্সিটি লোগো। হ্যাঁ, এগুলো ঐতিহাসিক জিনিস না। জি ভাইয়া। যেমন স্টারবাকস কফিও কিন্তু ঐতিহাসিক। জি ভাইয়া। হার্লে ডেভিডসন তো মোটরসাইকেল। হার্লে ডেভিডসন। জি ভাইয়া। এটা কি মোটরসাইকেল? জি ভাইয়া, মোটরসাইকেলের ব্র্যান্ড। বাংলাদেশে আছে এগুলা?
না ভাইয়া এখানে অ্যালাউডই না বাংলাদেশে। কত 400-500 সিসি এগুলা না? জি ভাইয়া ওই রূপা দিয়ে বানায়। এটা আমেরিকান ব্র্যান্ড না, হার্লে ডেভিডসন। জি ভাইয়া হার্লি ডেভিডসন আমেরিকান ব্র্যান্ড। ওয়ার্ল্ডের মধ্যে যে কটা বানায় তার মধ্যে বেশ কয়েকজন ইউজ করে। মানে হার্লি ডেভিডসন MS ধোনির পৃথিবীতে যতগুলো বানাইছে ওই ওনার জন্য একটাই বানাইছে। ওই রকমই করে ওরা। জি ভাইয়া স্পেশাল ভাবে বানায়। ওইটাই ভালো, কিন্তু তার ব্যবসা করব, বছরে এক কান করবো, ওখান দিয়ে যেন কোম্পানি চলে। জি ভাইয়া। ওরা তো মনে হয় বছরে গাড়ি বানায় একটা। জি ভাইয়া ওই স্পেশাল 4-5টা 7টা অর্ডার থাকে, ওটা দিয়েই ওদের চলে। আচ্ছা হোক, আপনারা এগুলা লোগোগুলো একটু দেখেন, আরো বিভিন্ন জায়গায় একটু গুগল সার্চ করে এই লোগোগুলো একটু দেখেন। হ্যাঁ, লোগো আচ্ছা ভাইয়া। ডিজাইন এগুলা একটু দেখেন। লোগো নিয়ে আমি আসলে জোরটা দিচ্ছি কেন আপনাদের, আমি কখনো এইভাবে জোর দিই নাই, বাট আপনাদের এখানে যেহেতু আগ্রহ অনেকজনের বেশি এই ফ্রিল্যান্সিং এর উপর ইয়া করার, তো এটাতে মার্কেটটা যেহেতু ভালো, কাজে এটা ট্রাই করতে তো সমস্যা নেই। জি ভাইয়া। আর লোগো দিয়ে কাজ করার মানে যে শুধু লোগোর উপরেই পড়ে থাকবেন তা না, একটা গ্রাফিক্স ডিজাইনে অন্তত যে কোনো একটা বিষয়ের উপর নিয়ে এই অতদিন কাজ করা যায় না। জি ভাইয়া। মানে শুধু একটা বিষয় নিয়ে কাজ করলে হয় না। আপনার লোগোর পাশাপাশি লোগো করতে গেলে আপনার লোগোর সাথে ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড সব করে দিতে হবে। মানে বেশ কয়েকটা বিষয় নিয়ে আগাইতে হবে। হ্যাঁ, মানে আপনার এখানে টোটাল বিষয়টা হচ্ছে লোগো করতে গেলে তো আপনার ইলাস্ট্রেটরটা পুরো জানতে হবে, তাই না? জি ভাইয়া। আর আমি এখানে ইলাস্ট্রেটর কতটুকু মানে আয়ত্তে নিয়ে আসা যায়, আমি ট্রাই থাকে সবসময় এটা। ইলাস্ট্রেটর যদি আপনি ইউজ করতে পারেন তখন বাকিগুলো আপনি করতে পারবেন। টুলসের কাজ জানলে এগুলো করা যাবে। হ্যাঁ, আপনারা একটু লোগোর প্রকারভেদ গুলো আরো দেখেন। তারপরে এখন দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে বলি মিনিমালিস্ট লোগো বলি। তো মিনিমালিস্ট লোগোটা আবার কি? মিনিমালিস্ট লোগো তো প্রকারের মধ্যে পাইলেন না, তাই না? ভাইয়া ওখানে তো ছিল না। মিনিমালিস্ট লোগোটাও আপনার আপনার এই কি বলে ওয়ার্ডমার্ক বা লেটারমার্ক এবং মিলে হতে পারে। মিনিমালিস্ট বলতে এটা আসলে ওই প্রকার ভেদের না, এটা আপনার ডিজাইনের প্রকার ভেদের মধ্যে আসে। যে লোগোর ওখানে যেটা বললাম ওটা লোগোর প্রকারভেদ, বাট এখানে ডিজাইনের ক্ষেত্রে কিছু প্রকারভেদ হয়ে যায়। যেমন মিনিমালিস্ট লোগোগুলো শুধু একটা করে দাগ দিয়ে লোগোগুলো করে, দেখেন তো একটা করে দাগ গেছে না, শুধু স্ট্রোক একটা করে না, স্টক শুধু ফিল মনে হয় না। হ্যাঁ, এগুলোতে শুধু স্ট্রোক না, ফিল একবারই থাকবে না তা না। যেমন এগুলো দেখেন, এটা দেখেন হালকা ফিল আছে তো। জি ভাইয়া ফিল আছে তো। এটা আসলে এমনটা মিনিমালিস্টটা যে মানে স্পেশালি আপনাদের একবারে বুঝাইতে পারতেছি না জিনিসটা যে আসলে কেমন। আপনারা একটু মিনিমালিস্ট লোগোগুলো সার্চ দিয়ে দেখেন, আপনারা আইডিয়া করলে বুঝতে হবে। মূলত মূল থিম হচ্ছে যে এটা স্ট্রোক দিয়ে করা হয় সব। মানে স্ট্রোক মানে যে আপনাকে সব স্ট্রোক দিয়ে করতে, যেমন ওয়াই লিখছে, ওয়াইটা কি আর স্ট্রোক দিয়ে করার দরকার আছে আমার? ওয়াই তো লিখে দিলেই হয়। জি বাট এটা একটা চিকন কিছু দাগ দিয়ে করা হয়, মূলত এই ধরনের একটা ইস্যু। তো মিনিমালিস্ট লোগো কিন্তু হিউজ ডিমান্ড। আপনাদের এখানে যদি লোগো ডিজাইন দিয়ে একটু সার্চ দেই, এটা দেখেন এর বেসিক প্রাইস কত জানেন? স্টার্টিং প্রাইস $155 একটা লোগো করতে। এটার একটু ভিতরে ঢুকি, এর পেন্ডিং অর্ডার কয়টা দেখেন? 12টা। সে 231টা সেল করছে, এখনো 13টা অর্ডার পেন্ডিং। 13টা অর্ডার শুধু পেন্ডিং। টপ রেটেড। দেখেন এখানে দেখতে পাবেন আপনি, এই যে দেখেন এই লোগোগুলো, এগুলো যেগুলো সেল করছে ওগুলো এখানে পোর্টফোলিও হিসেবে থাকে। মানে অটোমেটিক চলে আসে না ভাইয়া? না, এটা বায়ারের উপর ডিপেন্ড করে। বায়ার যদি মনে করে না আমি পোর্টফোলিও হিসেবে দেখাবো না,
রাখতে দিব না, ওটা বায়ারের অপশন আছে, ওর কাছে অপশন যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যদি রাখতে না চায় তাহলে থাকবে না। দেখছেন আমারে কিন্তু কিছু করে নাই, কিন্তু এক একটা লোক হচ্ছে মিনিমাম সে 155 নিচ্ছে আর ম্যাক্সিমাম $255। বুঝছেন? জি ভাইয়া। আমি এইটাই ধরলাম, আমি এর বেশি ধরলাম না, আমি এটাই ধরলাম। 14 দিন লাগবে আর একটা লোগো বানাইতে। আর কয়দিন দিল ওটা নিয়ে ইস্যু, কিন্তু ওর তো প্রতিদিন ডেলিভারি হইতে আছে, এখনো 13টা অর্ডার স্যার পেন্ডিং। এটাই না আরো দেখাই, এটা দেখেন এর $15 আছে, এটা মেবি বাংলাদেশি। 19টা অর্ডার পেন্ডিং। এটা দেখাই $40 বেশি, 126টা অর্ডার পেন্ডিং। ও একটু পুরো 5000টা করেও ফেলছে ভাইয়া। 5134টা করছে। আমি এমনি জোর দিচ্ছি আপনাদের এটাতে। না সবই যে $40 করতে হবে না, এতে স্ট্যান্ডার্ড প্যাকেজও করছে, প্রিমিয়াম প্যাকেজও করছে। ভাই ওটা $18,000 নাও, ওই যে উপরে কিসের $18,000? না, এই যে ভাইয়া সেভের পাশে 18,000 দেয়া আছে তো। আরে এটা সেভ, এটা ফেভারিট করে রাখছে 18,000। তাহলে বুঝেন একবার, এরকম শুধু এইটাই না, আরো দেখেন এইটাতে ঢুকি $120 তার বেশি। এর দেখেন কয়টা অর্ডার, 4টা অর্ডার। আরো দেখেন এই $45 তার বেসিক, 54টা অর্ডার পেন্ডিং, $25 বেসিক, 5টা অর্ডার পেন্ডিং। এটা ফাইবার চয়েসে আছে, এটার দেখেন একটু পাগলা হয়ে যান দেখি। পাকিস্তানি ভাই ফাইবার চয়েসটা লেখা কেন ওখানে? এটা ফাইবার রিকমেন্ড করে এটাকে। আচ্ছা, এটা ফাইবার স্টুডিও। এর দেখি কয়টা পেন্ডিং, একটা পেন্ডিং। স্টুডিওতে অত অর্ডার পাওয়া যায় না অবশ্য। বেসিকে 100 ভাইয়া, বেসিক 100, প্রিমিয়াম কত আছে? প্রিমিয়াম 300। ভিআইপি প্যাকেজ। আরে বুঝছেন বিষয়গুলো, এগুলা আসলে মানে বলার কিছু নাই আপনাদের, আপনারাও বুঝেন। মাসে একটা করলে আর লাগে না। এরকম মাসে যদি একটা তাহলেই না হয়। আপনারা লোগো নিয়ে একটু পড়াশোনা করেন, হ্যাঁ। আর যারা ওই লোগো নিয়ে করতে চান, ওই ভাইয়ের কাছ থেকে একটা কোর্স নেওয়া যাবে। ওনার কোর্সটা প্রাইস হচ্ছে $2,000। এই ক্লাসটাকে রেকর্ড করছেন? জি ভাই আমার এখানে তো আমার এখানেও আছে। আচ্ছা রেকর্ড করেন ফির। ভাই আমরা কয়েকজন মিলে ওটা কোর্সটা কিনে নিতে পারবো নাকি? হ্যাঁ আমি প্রাইস হচ্ছে $2,000 কোর্সটা। মনে করেন 10 জন হলে 200 টাকা করে লাগবে আমাদের। 10 জন হলে $200 করে দিলে আপনারা একটা $2,000 কোর্স পেয়ে যাচ্ছেন। এভাবে নেওয়া লাগবে। ভাইয়া আমরা তাহলে 10 জন মিলে ভাইয়া আমরা 10 জন মিলে তাহলে একটা কথাবার্তা বলে আপনার নক দিই নাকি? হ্যাঁ আপনারা ইয়া করেন। আমাদের যদি বেশি হয় আরো তাহলে তো সমস্যা নেই ভাই। এখন সমস্যা তো এখানে কি আছে আন্দাজ, আপনাদের খোলামেলায় তো বলে দিলাম। যদি 20 জন নিতে চান না $100 করে দিলেই তো $2,000 পাওয়া যায়। মানে আপনাকে হচ্ছে কোর্সটা দিয়ে দিবে, এখন সবাই মিলে ভাগ করে নিতে হবে এই আর কি। হ্যাঁ ভাই ভিডিওতে না, ভাই ওটা ভিডিও এরকম আগে শুনতাম আচ্ছা ভাইয়া। প্রফিটের কিছু ভিডিও আছে, ওগুলো কিনে নিত কি কয়েকটা ভাই। মাঝে মাঝে গ্রুপে দেখি যে এই ভাইয়ের ভিডিও আছে $100। না ওভাবে ওগুলা হ্যান ত্যান ভিডিও এমনি কিনতে যায় না। না ভাই না, আমি যতদিন আছি অন্তত আমার তো এইটুকু আইডিয়া তো আছে অন্তত, যে আসলে কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে। জি ভাই জি ভাইয়া। মাঝে মাঝে আসি ভাই ভিডিও বিক্রি হয় এইভাবে ফেসবুকে পেজে। চমকে ওঠার মতো কি
ঠিকই তো আছে ওকে আমার ওইটা আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগছে, এজন্য আপনাদের এটা। আর এখানে 100, 150, 200 টাকা মেইলটা আমরা ব্যবহার করি, জিমেইলটা হচ্ছে গুগলের, আর আমাদের দেশে গুগল সব থেকে বেশি চলে। এখন এটা দিয়ে, জিমেইলটা দিয়ে আমরা আমাদের যেমন একটা মোবাইল নাম্বার, আমাদের যেমন একটা আইডেন্টিটি, মোবাইল দিয়ে আমরা কানেকশন করি ভার্চুয়ালি, জিমেইল দিয়ে আপনার কানেকশন করতে পারবেন, মেসেজিং এর মাধ্যমে কানেক্ট হতে পারবেন। তো এই মেইলটা আমাদের খোলা থাকে, আমরা এটাকে বিভিন্ন জায়গায় কানেক্ট করতে পারি। আপনি এই মেইলটা দিয়ে হয়তো ইয়া করছেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছেন, এই জন্য লিঙ্কডইন থেকে মেইল গুলো আসতেছে। লিঙ্কডইন থেকে কি ধরনের মেইল আসবে? এটা তো লিঙ্কডইনে কেউ আপনাকে মেসেজ দিল, আপনার জিমেইলে একটা মেইল আসবে। কেউ আপনাকে ফলো করছে, আপনার জিমেইলে একটা মেইল আসবে, বুঝছেন? জি ভাইয়া। তারপরে এখন মনে করেন যে আপনাকে কিছু ডাটা পাঠাইতে হবে, আমার আপনার মেইলটা নিয়ে আপনার মেইলে কিছু ডাটা পাঠাই দিলাম। আমরা বেসিক্যালি অফিসিয়ালি যেগুলো মানে ডাটা ট্রান্সফার করি বা আমাদের মেসেজিং হয় সব মেইলে হয়। মানে ডাটার বিষয়টা অন্তত বা ইম্পর্টেন্ট নোটিশের বিষয়টা এনে মেইলে হয়। আর এমনি হাই হ্যালো বা এমনি ইমার্জেন্সি যে কাজগুলো হয় সেটা আমরা হোয়াটসঅ্যাপে করি। তো মেইলটা মূলত একটা অফিসিয়াল এবং ভেরিফাইড একটা জিনিস। আমি এমনি কাউকে ফোন দিয়ে বলে দিলাম যে এইটা করো, সে যদি না করে পরবর্তীতে আমার কিচ্ছু করার নেই তাকে, কারণ আমার কোনো প্রমাণ নাই। জি ভাইয়া। কিন্তু যদি আমি তাকে একটা মেইল করে দিই, মেইল করে দিয়ে তো তাকে যদি মেইলে জানাই দেই যে এই এই কাজগুলো আপনাকে করতে হবে, তখন এটা অফিসিয়ালি ডকুমেন্ট হয়ে গেল যে আপনাকে আমি মেইল করছি এটার জন্য, আপনি এটা করেন নাই। আর আমরা একটু মেইল সম্পর্কে বাঙালিরা একটু সর্বদাই মানে অসচেতন, মানে মেইল বিষয়টা অসচেতন। বাংলাদেশে এমন একটা দেশ যে দেশে কাউকে মেইল করার পরে ফোন দিয়ে বলতে হয় ভাই আপনাকে একটা মেইল করছি, বুঝছেন? হুম। 3 দিন আগে না, উনি কিছুক্ষণ আগে দিয়ে বলছি। যেটাই হোক আর কি, আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, মেইলের বিষয়টিতে আমরা এত সচেতন। মেইল তো দেই তোমাকে ইনফর্ম করার জন্য, ফির আবার এটা ফোন দিয়েও বলা লাগে, ফোন দিয়ে বলতে হয় ভাই আপনাকে একটা মেইল পাঠাইছি। এটা কি হাস্যকর একটা বিষয়? তাহলে কি হইলো ভাই, ওইখানেও ফোর্স ইয়ে করলাম, এখানেও করলাম। আর আমরা কিন্তু অল টাইম মেইলে অ্যাক্টিভ থাকি, মেইলে কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকি আমরা অল টাইম। আর এটা একটা লিখিত ডকুমেন্ট হিসেবে থাকতেছে, ওটা প্রুফ হিসেবে থাকে। জি ভাই। নয়ন ভাই তো লিঙ্কটা শেয়ার করলো না। ও আপলোড হয়নি। তাহলে গোল্ডেন রেশিও দেখাই। আগে আমরা গুগলে গোল্ডেন রেশিওর ইয়াগুলো দেখি। এই যে এই গোল্ডেন রেশিও করে এইভাবে করে আমাদের বৃত্তগুলো বানাতে হয়। কেমন? এই বৃত্তগুলো দিয়ে আসলে এরকম একটা লোগো তৈরি হয়, বুঝা গেছে? তো এখানে বেশ কয়েক প্রকারের বৃত্ত বানানো হয়। এখন বৃত্তগুলা কিভাবে নেওয়া হয়? বৃত্তগুলো কি হাউকা নিতে হয় বা এমনি আন্দাজে আপনার মনে যেতে হবে তা ওই অনুযায়ী বৃত্ত বানিয়ে দিবেন? এমনটা আসলে না। ওই অনুযায়ী যদি বানিয়ে দিতাম তাহলে ওটা আর গোল্ডেন রেশিও বা আলাদা কোনো টেকনিক হতো না। এখানে বৃত্তগুলো আমাদের বানাতে হবে মাপ অনুযায়ী। এই বৃত্তগুলো দেখা যাচ্ছে গোল্ডেন রেশিওর কাজ। হ্যাঁ, গোল্ডেন রেশিও কেন করা হয় ভাইয়া?
গোল্ডেন রেশিও করা হয় একটা লোগোকে ফুললি ওইভাবেই রাখার জন্য, সারা জীবন সেটার মাপ যেন ওই রকমই থাকে। যেমন এই অ্যাপেলের লোগোটা গোল্ডেন রেশিও করে করা হয়েছে, পরবর্তীতে আজীবন যতদিন এই লোগোটা এরকমই থাকবে, মাপে মাপে লোগোটা একবারে খাপে খাপ মমতাজের বাপ মিলে যাবে। ভাই জি ভাইয়া। বুঝছেন? এখন যদি এটা আপনি গোল্ডেন রেশিও না করেন, আপনি পেন টুল দিয়ে এভাবে আঁকাইলেন, একটু এদিক ওদিক হয়ে যাওয়ার স্বাভাবিক, ওটা খুবই স্বাভাবিক। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আর গোল্ডেন রেশিও করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে একটা সূত্রের মধ্যে থাকতেছে লোগোটা। এটা তো একবার করা হয়ে গেছে, মূলত মূল জায়গায় গোল্ডেন রেশিওটা খাটবে, একটা সূত্রের মধ্যে লোগোটা থাকবে। যখন নতুন করে লোগো করা হবে জি ভাইয়া। তখন একটা সূত্রের মধ্যে থাকবে লোগোটা আর কি। এখন দেখেন অনেক জিনিসেরই কিন্তু একটা গোল্ডেন রেশিও রয়েছে। এই যে মোনালিসার ছবিটাকে একটা রেশিওর মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন এই রেশিওটাই মূলত রেশিওটা তৈরি করাই মূলত হচ্ছে আমাদের কাজ। তো রেশিওটা কিভাবে তৈরি করি সেটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তারপরে ওই রেশিওটাকে ব্যবহার করে আমরা যে কোনো আঁকাইতে পারবো। এই গোল্ডেন রেশিও এই ক্লাসটা রেকর্ড হচ্ছে না? মাহমুদার ওকে। এই গোল্ডেন রেশিওটা করার জন্য আমরা জাস্ট এখানে ফিলটা নিই, স্ট্রোক নেই, শুধু ফিল আপ করে দিই। ভাই পেজের কি সাইজ লাগে কোনো? পেজের সাইজ না, এটা পেজের উপর ডিপেন্ড করে না, এটা তো আপনার এই আগের উপর। আচ্ছা এখানে আমি একটা চার কোণায় নিলাম, মানে স্কোয়ার সাইজ দিছি, কিন্তু অবশ্যই স্কোয়ার নেবেন। জি ভাইয়া। এই স্কোয়ারটাকে আরেকটা কপি করলাম, দেখেন একবারে খাপে খাপ মিলছে না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি দেখেন একটা স্কোয়ার সাইজ নিছি, আপনি যে মাপের নেন, নো ইস্যু, এটার ইস্যু কোন নাই। এই স্কোয়ার সাইজ থেকে আমি আরেকটা কপি করে নিলাম, এটা কারণ আছে, যদিও আমাদের এখানে একটাই বৃত্ত হবে, অর্থাৎ যে স্কোয়ারটা হলো এই স্কোয়ারটার ডাবল এই পর্যন্ত হয়েছে না? জি ভাই। এখন আপনার কাজ হচ্ছে ঠিক এই যে কোনো একটা কোণায় ধরে এই কোণায় শিফট ধরবেন, শিফট ধরে এই পর্যন্ত টানবেন। এই সাইড মিলছে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি তার মানে এটার মাপটা কি, যে এইটার ডাবল এটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আবার এই লম্বায় যে পাশে সবসময় আমরা ওপাশ দিয়ে আগাবো, এটার ডাবল এখানে আসলো, তাহলে এখন আবার আরেকটা আমাদের স্কয়ার রাখতে হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তার মানে আমি এই কোণায় ধরলাম, অ্যাঙ্কর ধরলাম, শিফট ধরলাম, ধরে যদি এইভাবে টেনে দেন তা কিন্তু হবে না, শিফট ধরবেন যেন স্কয়ার হয়। এটাও মিলে গেছে, এই কোণা দেখেন, কোণা এগুলো মিলছে, তাই না? জি ভাইয়া। তাহলে এইটার থেকে ডাবল এটা হলো না? জি জি ভাইয়া। এখন আবার যেহেতু এইটা আমাদের বেশি সাইজ আছে, তাহলে আবার এখানে আবার ধরবো, এই কোণায় শিফট ধরলাম, এই কোণা পর্যন্ত মিলে গেছে, তাই না? জি ভাইয়া। আবার আমাদের লম্বা সাইড কোনটা, এটা না? জি আবার এখানে জি ভাইয়া। ধরবো, দুইটা শিফট ধরলাম, এই কোণা মিলে গেছে, এদিক অটোমেটিক চলে এসেছে। তাহলে আবার লম্বা সাইড কোনটা, এটা না? জি জি ভাইয়া। আবার এই কোণা ধরলাম, শিফট ধরলাম, এখানে মিলাই দিলাম, তাহলে এইটার ডাবল এটা আসলো না? জি ভাইয়া। আপনারা এইভাবে ছোট করে নিতে পারেন, আরো সমস্যা নেই।
এইভাবে ছোট করে নিলেও সমস্যা নেই, কারণ এখানে আমাদের মূলত মাপ হবে এটা থেকে ডাবল এটা, এটা ডাবল এটা, এটা ডাবল এটা, স্কয়ার আমাদের এই ইয়াগুলো বৃত্তগুলো হবে এই রকম করে, কতটুকু হবে এইটাই শোনা আসলে। কারণ কোন জিনিস ছোট বড় হতেই পারে, এটা নিয়ে তো সমস্যা নেই, কিন্তু ডাইমেনশনটা অর্থাৎ আমার একটা বৃত্তের সাথে আরেকটা বৃত্তের যে ডাইমেনশন অনুপাতটা এটা ঠিক থাকছে কিনা, তাই না? জি ভাইয়া। তাহলে আমাদের এখানে আরেকটা নিতে পারি না এই পাশে? জি ভাইয়া নিতে পারি। হ্যাঁ ভাইয়া নিতে পারি। এই অঙ্ক নিলাম, শিফট ধরলাম, এই যে এখানে দিলাম। তাহলে এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা করি আমরা। এইভাবে 8টাই যে করবেন এমনটা না, এইভাবে বাড়াইতেই থাকতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার এই নিয়ম এটা, এইভাবেই করেই আপনাকে আসতে হবে। আমরা একটু যদি ঘুরাই দিই, এখন আমরা বৃত্তগুলো টানবো। আসলে এখানে একটা বৃত্ত টেনে দিই, এই যে সেন্টার অল্টার শিফট দুটোই ধরলাম, তাইলে সমানভাবে আগাবে। জি ভাইয়া। কোথায় গিয়ে মিলতেছে এটা দেখতে হবে, একবারে মিলে গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন এই সাইড গুলো যেন মিলে যায়, এটার মাঝ বরাবর এটার মাঝ বরাবর একটাই মিলে গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। কোনো পাশ যদি একটু ছোট চিকন মোটা হয়ে যায় বা একটু বের হয়ে যায়, ধরেন যে এইরকম হয়ে গেল, একটু এইরকম হয়ে গেল, হবে না, এটা ভুল। একবারে 4 সাইড সুন্দরভাবে মিলে যাবে। আচ্ছা, এইটা আর এটা তো সমান আমাদের নিছিলাম, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। না নিলেও আমাদের চলে, আমরা এখানে নিতে পারি আমাদের ডাইমেনশনটা ঠিক রাখার জন্য। শুধু ওই পরে অনেকগুলো ছবি দেখবেন, অনেকগুলো দেখবেন এই যে একটা রাউন্ড করে পিয়া বানিয়ে দিচ্ছে, এই যে এরকম একটা বানিয়ে দিছে না, ওইটা বানানোর জন্য দুটোতে নিতে পারেন, আদারওয়াইজ দুটো সমান নিলেও হবে, না নিলেও হবে, কারণ একই ধরনের বৃত্ত দুটা তো আমার দরকার নেই। এইটারও সেন্টার ধরি, অল্টার শিফট ধরে এই যে মিলে গেছে, এটারও ধরি, অল্টার শিফট ধরে এই যে মিলে গেছে, এটা সেন্টার বরাবর অল্টার শিফট ধরে এই যে মিলে গেছে। এটা কি মিলছে? মিলে নাই, ভুল এটা। আবার কাটি, এবার মিলছে। ওই ব্যাস, এই যে এখন বৃত্তগুলো হলো, এগুলো বৃত্ত মূলত আমার গোল্ডেন রেশিওর বৃত্ত। প্রথমে 1 নাম্বারটা বের করে নেন, কপি করে নেবেন। এটা কালার নেই তো, তাহলে টানতে সুবিধা হবে। নেন, পরের কার্ডটা অফ করে দেবো, আমি তো কিন্তু মাঝখানে কালার রাখবো না কিন্তু। এটা এখানে রাখলাম, এটা 1 নাম্বার, তাই না? তাহলে 2 নাম্বার কোনটা? এটা না? জি ভাইয়া। এটা আগে 2 নম্বরে নিয়ে যাই। এই যে এখানে বসাইলাম, ঠিক আছে? জি ভাই। 3 নম্বর কোনটা? এটা না? জি। ব্যাস। 4 নাম্বার কোনটা? এটা? জি ভাইয়া। বলটা। এটা 5। জি ভাইয়া। এই কেমনে হলো? 1 ভাই, 2 3 4 ছোট ভাইয়া গুলো তো 2 নাম্বারটা একদম না ছোট নিয়ে না। 3 নাম্বারটা নিছেন। এই ওইখানে ওটা আপনি ভাই এটা ছোট দুইটার পাশেরটা হচ্ছে 2 নাম্বারটা ভাই। এটা ওই দুইটার পাশেরটা ভাইয়া। ভাই, এটা 2 হ্যাঁ ওইটা নাম্বারটা। নেওয়া হয়নি। হ্যাঁ। আমি আর শুধু আগে দেখি। কোনটা? না ভাইয়া আর বাজায় নাই। 3 4 এটা 5 ঠিক আছে। এটাও তো বুঝে নেওয়া হয়নি। ভাই, ওটাও নেওয়া হয়নি ভাই। হ্যাঁ, এই যে
এবার ঠিক আছে, এবার 8টা মিলবে না, আর মিলতেছে না। হ্যাঁ এখন বাকি কি এটা? জি ভাইয়া 1 2 3 4 5 6 7 এটা নেওয়া হয়েছে। বড়টা নেন, হয়েছে ভাইয়া ওটা নেয়া। বড়টা নেন একদম। এবার বড়টা নেন ভাইয়া। এই যে এগুলা হচ্ছে রেশিও। আপনি যদি ওদের মতো আঁকাইতে চান তাহলে এখান থেকে ধরবেন, সরি এখান থেকে ধইরা ঘুরাইয়া ঘুরাইছে কোন পাশ দিয়ে, এই পাশ দিয়ে ধরে পাশ দিয়ে আচ্ছা যায় করা অন্যভাবে বসাইছে তো, তবে এটা ঘুরবে ওদের মতোই করে ঘুরানো যাবে। মানে এটা তখন এই ছোটগুলা তখন এইখানে বসাইতে হবে। আচ্ছা ওরা কি করবে করুক, আমাদের সাইজ এটা, কারণ এই সাইজ গুলো বিভিন্ন ওখানে বসায় আমাদের এই রেশিওটা বানাইতে হবে। আমরা যদি এইটাকেই ধরি, এরা কোন কোন সাইজ বসাইছে, এরা কয়টা নিছে? 8টাই তো নিছে না, 6টা নিছে এরা। জি ভাইয়া 6টা নেন। লক করে দিই। তাহলে আমাদের এই 6টাই মূলত ব্যবহার করছে এরা, তাই না? জি ভাইয়া 1 নাম্বার কোনটা? এইটা কয়টা কেন? এটা 8 পর্যন্ত দেখাচ্ছে যে। এখানে কিন্তু 6টা বৃত্ত ভাইয়া, কিন্তু এখানে 8টা দেখাচ্ছে না। হ্যাঁ ভাইয়া ওখানে 8 নাম্বার দিছে কেন? ভাই একটাকে 2-3 বার ইউজ করছে, এই জন্য মনে হয় বেশি। 1 2 3 4 নাম্বার 5 নাম্বার কই এদের? 4 নাই, 5 আছে। আচ্ছা হোক, ওরা কি করছে কিন্তু সাইজ মাপ তো একই, সমস্যা নেই। জি ভাইয়া 1 2 3 4 5 6 ওই 6 পর্যন্ত হইলে হবে। এখন ওদের সাথে যদি ওদেরটার মতো উপভোগ করতে চাই, তাহলে ওদের সাথে আমাদের এক নাম্বারটা মিলাই নিতে হবে, বা যে কোনো একটা মিলাইলে হবে। আমাদের এটা কত নাম্বার? মিলাবে, একটা মিলাবো মানে কিন্তু একটাই না, এখানে ডাইমেনশনটা সবগুলোর ছোট একসাথে ছোট বড় করতে হবে। সব থেকে বড় এটা, আমাদের সব থেকে বড়টা ওদের সাথে মিলাই 6 নাম্বারটা। হয়েছে ভাইয়া। হয়েছে না? জি ভাইয়া আমরা সাইড করে রাখি, যেহেতু কালো কালো মিলে যাচ্ছে আমরা এটাকে কালারটা আলাদা করে দিই, একটু লাল করে দিই। এখন দেখেন ওরা বসাইছে কিভাবে, এই জায়গায় একটা বসাইছে না, এই বড়টা, এটা কি না এর আগেরটা মিডিয়ামটা ভাই। হ্যাঁ মিডিয়ামটাও কি বসবে? এই মাঝখানে আরেকটা ছিল এদের। জি জি কয়টা বসাইছিল? কম হচ্ছে। আচ্ছা এদের এখানে মানে হিসাবটা কিভাবে করছে আমি বুঝতেছি না, এটা কোনটার সাথে মিলেছে? ওদের তো একটার সাথে ওটা মিলে না। নাই তো, ওদের এখানে বৃত্তটা তো নাই ভাই। ভাইয়া ওটা মনে হয় 8 নাম্বারের ছোট, ওই যে ওরা যে 6 এটা ওদের হিসাবই বলেছে। হ্যাঁ অন্য একটা ছবি না দিই। আচ্ছা আমরা ওদের মতো আসলে হিসেবটা না করি, ওরা আন্দাজে নিছে এই জায়গায়। এরাও যেটা করছে না, এই রেশিওটা ঠিক আছে, বাট এটার সাথে ওরা মিলায় নাই। ওরা যেটা মিলাইছে সেটা হচ্ছে
এইখানে এই যে এইটা একটা বড় নিচে না, এই বড়টার সাথে আমরা বড়টা মিলাই তখন মিলে যাবে, দেখেন গ্রুপ করে জি ভাইয়া। এবার মেবি মিলবে। এই যে দেখছেন, এটা মিলবে ভাইয়া। এখানকার মাপের সাথে মিলছে। আচ্ছা, দেখেন ওরা লোগোটাকে এটাকে কিভাবে বানাইছে। বড় বড় প্রথমে এখানে একটা বড় নিছে, এই গোল্ডেন রেশিওর মাপটা দেখেন। যদিও এটাতে আর আমাদের গোল্ডেন রেশিও করার আসলে কিছু নেই, কারণ অলরেডি এটা গোল্ডেন রেশিও করে লোগো একটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি দেখাচ্ছি যে ওরা এই লোগোটাকে কিভাবে বানাইছে। ভাই আমরা লোগো করতে গেলে এটা কি লাগবেই? গোল্ডেন রেশিও জি। যদি গোল্ডেন রেশিও লোগো করতে বলে তখন লাগবে, আদারওয়াইজ গোল্ডেন রেশিও লোগো করতে না বললে এটার আপনার কিসের দরকার। জি ভাইয়া। গোল্ডেন রেশিও লোগো করা মানে একটা সূত্রের মাধ্যমে লোগোটা করা আর কি। এক নম্বরটা একদম সবার নিচে মাঝখানে। ওটা দরকারও নেই। এক নাম্বারটা কি দরকার জানেন, এই দুটার মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে। হ্যাঁ ভাইয়া, ওইটা দূরত্বটা দিছে ভাইয়া। হ্যাঁ, 2 নাম্বারটাও এক নম্বরে বসাইছে। এটা মূলত ওদের মতো বসানো কঠিন। আপনারা যখন নিজের মতো কাজ করবেন তখন এটা বসতে পারবেন। এটাও হয় ওইরকম, ওই যে আরেকজনের কপি করা ও কিভাবে করলো আমি কিভাবে করি, একটা মুশকিল। এই যে এখন এই মাঝখানেরটা ফেরার মিলতেছে না, এটা বড় হয়ে গেছে। মাঝখানটা আলাদা করে পাবেন এরকম একটা নাই ভাই আমাদের না। ওই যে 2-3 নাম্বার হাইটে নেন দেখি এটা। এটা হ্যাঁ আসার কথা তো, হ্যাঁ মিলবে তো তাড়াতাড়ি। এইটাই হয়ে ঠিক আছে। হবে ভাই এটা। এইটা আর 3 নাম্বারটা মনে হয় একই, যে পাশেটা একের পরেরটা। এটা হ্যাঁ ভাইয়া, একই তো হতেই হবে, নিচটা সমান হতে হবে না। জি ভাইয়া। আমরা আর এক নাম্বারটা না বসাই, যেহেতু দূরত্ব আমরা পেয়ে গেছি নতুন করে, পেয়ে গেছি জি ভাইয়া। তাই না? 3-4 ও 2-3 হ্যাঁ এটা নিচের অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দিয়ে কাটছে এটা। আমাদের বসে গেছে দিলে। আচ্ছা ভাইয়া, সবগুলো বৃত্ত একটা আরেকটার গায়ের সাথে লেগে থাকবে? হ্যাঁ, না হলে তো কাটতে পারবেন না, একটা আরেকটার সাথে লেগে না থাকলে। এটা সমান হবে না ভাই। ভাইয়া উপরেরটার হয়নি তো? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো আমাদের এটা তো আমাদের পাতাটার। হ্যাঁ ভাইয়া নিচে। নেই। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের পাতাটা বানাবো শুধু এটা দিয়ে, আর অন্য কিছু তো বানাবো না এটা দিয়ে। তাহলে ভাইয়া ওই যে 8 নাম্বারের ওটা আরেকটা বৃত্ত বসতো না এখানে? হ্যাঁ 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 বুঝবে তো। এই রাউন্ডটা, এই রাউন্ডটা একটা বসবে, এই জায়গায় একটা বসবে, আবার এই পাশ দিয়ে একটা কাটা বসবে। জি ভাই, অনেকগুলো বসবে এই জায়গায়। তারপরে এই যে এটাতে একটা বড় বসবে,
এটাতে সবার বড়টা। এই যে না সবার বড়টা কি তা বড়টা থেকে আচ্ছা ভাইয়া, তাহলে অ্যাপেলের লোগোটা করার সময় কি এরা আগে থেকে প্ল্যান করছিল যে এই লোগো শেপটা হবে অনেকটা অ্যাপেলের মতো, তারপর ওটার উপর হ্যাঁ 100% তার মধ্যে ওটার উপর সার্কেল বসায় ওরা ওই সূত্রটা বের করে নিচ্ছে যে সূত্রটা বের করছে। হ্যাঁ এটাই তো নিয়ম, আপনারা নতুন লোগো করলে তো এইভাবেই করবেন। আচ্ছা যাই হোক, আমরা যতদূর হয়েছে ততদূর আগে করি। হ্যাঁ আচ্ছা ভাইয়া। জাস্ট আমরা ইউজ করি কিভাবে, এখন ধরেন এই সবগুলোকে ধরা হয়, ধরার পরে এই শেপ বিল্ডার টুলটা নেওয়া হয়, একটা কালার নিয়ে নেই তো, নীল নেই, এখানে একটা শেপ হলো, এই দু জায়গায় শেপ হবে, হ্যাঁ এটা শেপ হবে, এটা শেপ হবে, এগুলা শেপ হবে। এই জায়গায় কিন্তু আরো একটা ইয়া বসবে, বৃত্ত বসে এইভাবে রাউন্ড হবে। এই জায়গায় বৃত্ত বসে রাউন্ড হবে, এটা বড় বৃত্ত বসবে এই জায়গায়, নেওয়া হয়নি আমাদের। এইটা হবে মাইনাস, আসলে এটা মাইনাস, হ্যাঁ এটা প্লাস, বসে যাবে। বুঝা গেছে? জি ভাই, জি ভাইয়া। এই যে দেখেন, বড়টা নিলে আমাদের হয়ে যাইতো, বড়টা পাই নাই তো। এরকম করেই লোগো একটা নির্দিষ্ট একটা মাপের লোগো তৈরি করা হয়। এখন আপনারা আসলে কিভাবে লোগো তৈরি করবেন, আপনাদের আসলে করণীয়টা কি? এরকম লোগো করতে গেলে আপনাদের আগে গোল্ডেন রেশিও তৈরি করতে গেলে আপনাকে থিমটা মাথায় আনতে হবে যে আপনি আসলে কি লোগো বানাবেন। সাপোজ আপনি একটা থিম বানাইলেন যে আপনার লোগোটা হবে এইরকম, ঠিক আছে, বা এটা বেশি টাফ হয়ে যায় শুরু থেকে। আপনার লোগোটা হবে এরকম একটা, ধরেন যে আপনার লোগোটা এরকম হবে, তো এটাকে এখন আপনি গোল্ডেন রেশিওর আন্ডারে আনতে হবে। তো এটার একটা শেপ আপনি নিয়ে রাখেন, স্ট্রোক রাখতে পারেন না রাখতে পারেন আপনার ইচ্ছা, আমি এটাকে লক করে রাখি। এখন যদি এইরকম আপনাকে একটা শেপ আনতে হবে, সো আপনার গোল্ডেন রেশিও যদি ইউজ করতে চান, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় একটা বড় শেপ নেবেন। আমরা মাপটা দেখি, আরে ধরেন যে আচ্ছা এটা হলো, তাহলে এটা আমরা এটাকে ইউজ করব, সমস্যা নেই, দূরে রাখি একটু। এই বড় শেপটা, বড় রাউন্ডটা হবে এটা, এই রাউন্ডটাকে আবার কাটবে এটা দিয়ে, তার মানে এখানে একটা ছোট রাউন্ড আসবে, এই রাউন্ডটা কাটবে এটা দিয়ে, এখানে প্রপার বোঝা যাচ্ছে না, না এখানে হলো। আমরা এটা সাইজটা একটু বাড়াই নেই তো, এগুলো উপরে দেই সব তাহলে। আচ্ছা ভাঁজ হবে, আবার এইখানে একটা রাউন্ড হবে, এটা এটা দিয়ে কি বসবে না এটাই লাগবে, এটাই লাগবে, ব্যাস। তাহলে এইখানকার শেপটা আমার এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এইখান থেকে একটা ভাঁজ হবে, সো এটাকে নিয়ে এই জায়গায় মিলাই দিব আমরা। না যেহেতু আমাদের, ও এটা তো নিয়ে ফেলছে এই যে এই রাউন্ডটা, না জি ভাই।
তারপরে এইখান থেকে একটা লাগবে, এখান থেকে বড়টা নেই। এই যে বড় একটা রাউন্ড নিলাম, বড় রাউন্ডটা তো আবার এই জায়গা থেকে কাটতে হবে, এই পাশ দিয়ে ঘুরবে, তাই না? তার আগে আমরা এই জায়গায় একটা রাউন্ড হবে, এটাও তো একটা কাটবে, এটাও বড়টা দিয়ে কাটতে হবে মেবি, ছোটটা অতটুকু ধরবে না। এই যে রাইনো লুক আসছে ভাই লোগো। আমি জানি না, আমি হাউকাউ করতেছি। তাও ভাই মনে হচ্ছে মানে জাস্ট একটা যে কোনো আপনার একটা থিংকিং যে রেশিওর আন্ডারে আনা যায়, এটা জাস্ট আপনাদের বুঝাইতেছি, অন্য কিছু না। ওকে, কিভাবে এখন বাকি থাকলো এইখান থেকে আসে এই ধরনের একটা রাউন্ড, বড়টা দিয়ে তো কাটা যায়, বড়টা দিয়ে কাটতে হবে। এই যে এখন এইটাও যদি আরো রাউন্ড করতে যে এখানে কোনা করবেন না, এটাও রাউন্ড করবেন, সো এখানে একটা ছোট মারি দেন। এটা দুই সাইড মিলাইতে হবে। এখানে কিন্তু আপনি আপনার রেশিও ঠিক রাখতে হবে। মানে ভাইয়া শিফট অল্টার ধরে বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি ধরে? শিফট অল্টার ধরে। এই যে হাউকা কথা বলি, করাতে যাবে না, আপনি চেঞ্জই করতে পারবেন না কোনো কিছু ডাইমেনশন। প্রথমবার একবার ডাইমেনশন ঠিক করে বলতে চাইলে, কারণ এইটা লোগোর সাথে তো এইটার বৃত্তের সাথে তো এইটার বৃত্তর মাপ অ্যাডজাস্ট করা আছে। ওটা নড়াচড়া করে দেখতে হবে ভাইয়া যে কোথায় বসছে। নড়াচড়া করানো যাবে, শুধু বড় ছোট করা যাবে না। করতে পারবেন না বৃত্ত। জি জি তাহলে ডাইমেনশন ঠিক থাকবে না। এখন আমরা আছি শেপ গুলোতে। আচ্ছা, আগে আমরা শেপটা বিল্ড করে নিই, কোথায় কোথায় বিল্ড করতে হবে। এটা আমার শেপ হবে, এটা শেপ হবে, এটাও শেপ হবে, এটাও শেপ হবে। এটা হচ্ছে না কেন, পরে দেখতেছি। ও কালারে অফ করা যায়, এটা মাইনাস হবে, জি ভাইয়া এটা মাইনাস। ভাই মাইনাস কি অল্টার চেপে করতেছেন? হ্যাঁ, এটা কি লক হয়ে গেছে নাকি? আপনি তো প্রথমে লক করছিলেন ভাই। ও নিচেরটা তো লক করা, তাই তো। জি ভাইয়া। আচ্ছা, ওটা নিচেরটা দেখা যাচ্ছে। তাহলে এখানে আমাদের একটু কালারটা চেঞ্জ করে নিলে ভালো হয়। এটা মাইনাস, এটাও মাইনাস। তাহলে এটা প্লাস হবে, আর কি হলো? এটা মাইনাস। এই যে জায়গা মিলে নাই, দেখছেন? মিলে নাই জন্য ওটা ধরতেছে না। আমি কিন্তু ইয়া করে দিচ্ছি না, মানে ছোট বড় করে দিচ্ছি না, মিলাই দিচ্ছি। প্লাস, এটা মাইনাস। আরে এখানেও কোনটা মিলে নাই, এটা প্লাস, কালার ফের চেঞ্জ হয়ে গেছে না। আচ্ছা, আমাদের এই 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 পাশ দিয়ে ছিল না, তাহলে তো এটাও প্লাস হবে। এইগুলা মাইনাস, এইটা মাইনাস, এটা মাইনাস। রেজিস্টরটা অফ করে দিই। দেখেন, এটা ছিল আইডিয়া, লোগো আইডিয়া, তাই না? হাতির সুর মনে হইতেছে। যেটাই হোক, এটা আমার ছিল লোগো আইডিয়া। এটা এইটার আইডিয়া থেকে এইটা যেটা হলো, এটা হলো গোল্ডেন রেশিও লোগো। জি ভাইয়া, বোঝা গেছে? এখন একটা সূত্রের মাঝে আছে এই লোগোটা। এখন ভাই সূত্রটা কিভাবে বের করব? সূত্র বের করার কিছু নাই, আপনাকে প্রথমে এইভাবে গোল্ডেন রেশিও নিতে হবে, সবগুলো গ্রুপ করে নেবেন, যে কোনো একটা মিলাই নেবেন, মানে সব থেকে বড়
যেটা চিন্তা করবেন সব থেকে বড় কোনটা রাউন্ড হতে পারে? জি ভাইয়া। তো আপনার সব থেকে বড়টা এটা রাখবেন। এই যে একটা যখন মিলে যাবে তখন সব বাকিগুলো সব এমনিতে মিলে যাবে। জি ভাইয়া। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এই আর এগুলা লোগো একবার হয়ে গেলে তো আপনাকে আর এগুলা মিলাইতে হয় না, কারণ একবার গোল্ডেন রেশিও দিয়ে লোগো করে ফেলছেন, আপনার কিসের দরকার? তাহলে গোল্ডেন রেশিও দিয়ে কিভাবে লোগো বানাবো বুঝছেন তো? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আগে